বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে শুরু করছি হচ্ছে কণিকের দ্বিতীয় অংশ, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের এ টু জেড আজকে আমাদের এই লেকচারের মধ্যে উপবৃত্তের এ টু জেড বলতে হচ্ছে উপবৃত্তের যে ফিগার, সেই ফিগারটাকে এক্সপ্লানেশনের এ টু জেড হচ্ছে আমরা কমপ্লিট করব। তো আমরা যদি একটা উপবৃত্তের ছবি আঁকি প্রথমে, তাহলে দেখি কেমন দেখা যায়। প্রথমে হচ্ছে আমরা দুটো অ্যাক্সিস নেই, একটা এক্স অ্যাক্সিস অথবা আমরা বলতে পারি যে দুটা রেখা নেই, যেটাকে আমরা নামকরণ করতেছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। রেখা দুটি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখন যদি উপবৃত্তটা আঁকি, তাহলে উপবৃত্তটার শেপটা কেমন হবে? তো উপবৃত্তের শেপটা কেমন হবে এটা সাধারণত আমরা যখন কোনিক্স নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিছু রিয়েল এক্সাম্পল দেওয়া হয়েছিল যে একটা কোনককে কিভাবে কাটলে, যেমন এটা যদি একটা কোনক হয়, এইটা যদি একটা কোনক হয়, এই কোনকটাকে সাধারণত যে কোনো একদিকে এক পাশ থেকে আরেক পাশ যদি কেটে নেওয়া হয়, তাহলে এইরকম একটা শেপ চলে আসে। তো এটাকেই সাধারণত আমরা বলতেছি হচ্ছে উপবৃত্ত। আবার এই কোনকটাকে যদি একটা রেখার সমান্তরালে কাটা হয়, যেমন একটা কোনকে সাধারণত একজোড়া সরলরেখা থাকে, এই রেখার সমান্তরালে যদি কাটা হয় এই রেখার সমান্তরালে, তাহলে আমরা এইরকম একটা শেপ পাই, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে? তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উপবৃত্ত। তো উপবৃত্ত যদি আমরা একটু ফিগারটাকে দাঁড় করাই, তাহলে কি আসে আমরা একটু দেখি। উপবৃত্ত আঁকাটা তুলনামূলক একটু কঠিন, মানে এক্স্যাক্টলি আঁকতে পারাটা খুবই কঠিন একটা ব্যাপার। চেষ্টা করতেছি, দেখি কতটুকু সম্ভব হয়। যাই হোক, সর্বোচ্চ চেষ্টা করলাম ফিগারটাকে সুন্দর আনার জন্য। জানি না সুন্দর কি অসুন্দর হলো। যাই হোক, এখন এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত। তো এই উপবৃত্তটার সাধারণত একটা কেন্দ্র থাকবে। এই কেন্দ্রটাকে যদি আমরা সি অথবা ও ধরি, আচ্ছা ধরলাম এই কেন্দ্রর নাম হচ্ছে ও, এবং এইটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি আর এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, 0। ঠিক আছে? এখন এই উপবৃত্ত এর দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন কোন অক্ষটা বড় কোন অক্ষটা ছোট, সেটা হচ্ছে আমরা এই চিত্রটা দেখলেই বলে দিতে পারতেছি যে এক্স অক্ষটা বড়, ওয়াই অক্ষটা ছোট। তো বড় যে উপবৃত্তের যে অক্ষটা বড় থাকবে, যেমন এটাকে যদি আমরা বলি, নামকরণ করি যে এটাকে যদি এ দেই, হ্যাঁ এ, এবং এটাকে যদি এ প্রাইম দেই, তাহলে এ প্রাইম দিয়ে যে অক্ষটা ডিনোট করবে, অথবা আমরা যদি বলি এক্স প্রাইম, এটা হচ্ছে বৃহৎ অক্ষ এবং ওয়াই প্রাইমটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। ওকে, তো উপবৃত্তের দুইটা শীর্ষবিন্দু। আচ্ছা, আমাদের পরাবৃত্তের ক্লাস যখন আমরা করেছিলাম, তখন দেখেছিলাম পরাবৃত্তে একটা শীর্ষবিন্দু থাকে। এখন আমরা উপবৃত্তটাকে যদি একটু খুব ভালো করে খেয়াল করি, উপবৃত্তে দেখা যাচ্ছে যে দুইটা পরাবৃত্তের মানে এমন একটা সংযোগের মতো হয়েছে কিছু একটা। হ্যাঁ, তো এই উপবৃত্তের দুইটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুকে আমরা পরাবৃত্তে এ দ্বারা ডিনোট করেছিলাম। তো উপবৃত্ত হচ্ছে আমরা এ দ্বারা ডিনোট করব। তো প্রথম যে শীর্ষবিন্দু, সেটার স্থানাঙ্ক দেব এ। আচ্ছা, এটার স্থানাঙ্ক তো আমরা জানি না। প্রথম যে পরাবৃত্তের স্থানাঙ্ক, সেটাকে দেব এ, দ্বিতীয় হচ্ছে এ প্রাইম, আর এটাকে দিলাম হচ্ছে ও। ওকে, তো এইবারে হচ্ছে আমরা
আমরা জানি যে একটা পরাবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে। উপকেন্দ্র কয়টা থাকে? একটা পরাবৃত্তের উপকেন্দ্র থাকে হচ্ছে একটা। এখন আমাদের যেহেতু শীর্ষবিন্দু, উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু দুইটা, এরপরে হচ্ছে পরাবৃত্তের শেপও দুইটা, তার মানে হচ্ছে আমাদের উপবৃত্তের উপকেন্দ্রও থাকবে দুইটা, যেটাকে আমরা বলতে পারি, একটাকে বলতে পারি S1 আর একটাকে বলতে পারি S2, S1 এবং S2। ওকে, তো এইবার আসি যে S1 এবং S2, এখন হচ্ছে আমরা ধরে নেব যে এই এ বিন্দুর স্থানাঙ্ক বা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে একটা শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব আমরা ধরে নেব হচ্ছে এ। জাস্ট সাপোজ, আমরা অন্য কিছুও ধরতে পারি, সমস্যা নেই, কিন্তু এই চ্যাপ্টারে সাধারণত এ ধরেই করা হয়েছে। তো কেন্দ্র থেকে যে কোনো এক শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা যদি এ ধরি, তাহলে এই দিকে যদি রাইট সাইডে যদি এ হয়, লেফট সাইডেও কি হবে? নিচে লিখি, এটা উপরে লিখলাম, আচ্ছা নিচে লিখলাম, এটা দূরত্বটা হচ্ছে এ। ও এ অথবা ও এ প্রাইম হচ্ছে এ। এবার যদি আমরা বলি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, পরাবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আচ্ছা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পরে আসি। তাহলে এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কী হবে? এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে এ দূরত্বে এ প্রাইম অবস্থান করতেছে, তাহলে শীর্ষবিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে A0। আমরা এটা সাধারণত সকলেই জানি, যদি সরলরেখার চ্যাপ্টারটা আমাদের ক্লিয়ার থাকে, যে এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দুর কোটির মান 0, সেটা যে কোনো পয়েন্ট হোক, কোটির মান 0, আর ভুজের মান হবে হচ্ছে কেন্দ্র থেকে ওইটার দূরত্ব। তো কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব যদি এ হয়, তাহলে আমার ভুজটা হবে A0। যাদের সরলরেখা ক্লিয়ার না, তাদের এই কনসেপ্টটা বোঝার জন্য সরল লেখাটা প্রথমে ক্লিয়ার থাকতে হবে। তাহলে এইটা যদি A0 হয়, এটা হচ্ছে পজিটিভ দিকে, আর এই দিকে হচ্ছে নেগেটিভ দিক। তাহলে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে এই স্থানাঙ্ক আমরা কী লিখতে পারি? -a আর 0, যেটা বললাম যে এক্স অ্যাক্সিসের উপর প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক, প্রত্যেকটা বিন্দুর কোটির মান 0 হবে, 0। আর যেহেতু এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে, তার মানে হচ্ছে ভুজের মান -a। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ এবং এ প্রাইমের স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা এই বৃহৎ অক্ষের, এটাকে আমরা কি বললাম একটু আগে? বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কি? এ প্রাইম। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? আমরা যদি এখানে একটু লিখি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমান এ প্রাইম। আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এটা আমরা সরলরেখার সূত্র দিয়েও করতে পারি, অথবা আমরা যদি একটু দেখি যে এ থেকে ও পর্যন্ত দূরত্ব যদি এ হয়, আবার ও থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব যদি এ হয়, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে এ এবং এ প্রাইমের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলতে পারি? 2a। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। ঠিক একইভাবে আমরা যদি ক্ষুদ্রাক্ষ নেই, এ প্রাইম যদি আমাদের বৃহৎ অক্ষ হয়, আমরা ক্ষুদ্রাক্ষের যে দুইটা শীর্ষবিন্দু আছে, সেটাকে আমরা পি এবং পি প্রাইম নিতে পারি, এবং এই ও থেকে পি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বি ধরছি। তো অনুরূপভাবে ও থেকে পি প্রাইম পর্যন্ত দূরত্ব কি হবে? বি হবে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোন অক্ষের উপর আছে? এই বিন্দুটা সাধারণত ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। আমরা সরলরেখা থেকে জানি যে কোনো বিন্দুর মানে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে যেটা জানি, যে কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তার ভুজের মান অলওয়েজ 0, আর বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, কোটির মান 0। আচ্ছা, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে তার ভুজের মান অলওয়েজ 0।
এবার কোটির মান, তো আমরা দেখতেছি কেন্দ্র থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে বি, তার মানে হচ্ছে কোটির মান আমাদের কি হবে, বি। তো এটা যেহেতু পজিটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিক, আমরা উপরের দিককে ধরে নেব হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, নিচের দিককে ধরে নেব হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তো এটা যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ দিক, তার মানে হচ্ছে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব 0 বি। এবার পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক আপনারাই বলতে পারবেন, তাহলে এবার পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমরা সেই একই কথা মনে করি, যেটা হচ্ছে পি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থান করছে, ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। তো ওয়াই অক্ষের উপরে ভুজের মান অলওয়েজ 0, কিন্তু এই যে কোটির মানটা আমরা উপরে ওয়াই অক্ষের উপরের দিকে লিখেছিলাম হচ্ছে প্লাস বি, আর নিচের দিকে লিখবো হচ্ছে মাইনাস বি, যেহেতু নেগেটিভ দিক। তো এবার যদি আমরা লিখি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি, এখান থেকে এই পর্যন্ত মানে ও থেকে পি পর্যন্ত বি, ও থেকে পি প্রাইম পর্যন্ত বি, তাহলে ক্ষুদ্র অক্ষের টোটাল দৈর্ঘ্য হচ্ছে পি পি প্রাইম, পি পি প্রাইম। তাহলে পি পি প্রাইমের টোটাল দৈর্ঘ্য কত, এখানে বি এখানে বি, বি প্লাস বি মানে হচ্ছে 2b। তাহলে আমরা দুইটা সূত্র এখানে পেয়ে গেলাম। আমরা সূত্রের নাম্বারিং করি, 1 নাম্বার 2 নাম্বার। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। এইবার আসি, আমরা কিন্তু এখান থেকে বৃহৎ অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণও নির্ণয় করতে পারি। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা যদি এক্স অক্ষ হয়, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি, এটা আমরা সরলরেখা থেকে জেনে আসছি যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0, মানে এক্স অক্ষের উপর প্রতিটা বিন্দুতে ওয়াইয়ের মান কত হবে, 0 হবে। তাহলে এক্স অক্ষের, এক্স অক্ষ না, এটাকে বলতে পারি হচ্ছে বৃহৎ অক্ষ সমীকরণ ওয়াই সমান 0। এক্স অক্ষ বলতে হচ্ছে এটা বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ। আবার অনুরূপভাবে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে কি ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স সমান 0। 4টা সূত্র হচ্ছে আমাদের চলে আসছে। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের সমীকরণ। এইবার আসি হচ্ছে আমাদের মূল আলোচনায়। তো আমরা পরাবৃত্তে দেখেছিলাম যে একটি নিয়ামক রেখা থাকে, তো অনুরূপভাবে উপবৃত্তেও নিয়ামক রেখা থাকবে। পরাবৃত্তে যদি একটি নিয়ামক রেখা থাকে, উপবৃত্তে কয়টি থাকবে গেস করুন। উপবৃত্তে 2টি নিয়ামক রেখা থাকবে, কারণ হচ্ছে আমরা আগেই বলছি যে উপবৃত্তের উপকেন্দ্র 2টা, শীর্ষবিন্দু 2টা, তাহলে তাদের নিয়ামক রেখাও কী হবে, 2টা হবে, 2টা করে হবে। তো নিয়ামক রেখা হচ্ছে শীর্ষবিন্দুর শেষে হয়, আচ্ছা শীর্ষবিন্দু থেকে বাইরের দিকে হয়। তাহলে শীর্ষবিন্দু এ আছে, আমরা এখানে একটা নিয়ামক রেখা টেনে দিই। তো এটা একটা নিয়ামক রেখা এম, এম প্রাইম আমরা এখানে নামকরণ করতে পারি এম, আচ্ছা এম প্রাইম এম অথবা এম এম প্রাইম নামকরণ করতে পারি। তো আবার একইভাবে এই রাইট সাইডেও কী হবে, নিয়ামক রেখা হবে। এখানে আমি সূত্র লিখে ফেলছি, যাই হোক এটা আমার নিয়ামক রেখা, এটাকে আমরা বলতে পারি এম, আচ্ছা এগুলো যদি M1 বলি, আর এটাকে যদি বলি M2 প্রাইম। ওকে, 2টা নিয়ামক রেখা পেয়ে গেলাম উপবৃত্তের ক্ষেত্রে। আচ্ছা এইবারে আমরা একটু পর্যালোচনায় আসি। এই যে আমরা জেনেছিলাম কণিকের ক্ষেত্রে
যে এসপি সমান ইপিএম। এসটা হচ্ছে কোনো পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র। পি হচ্ছে পরাবৃত্তের উপরে উপস্থিত কোনো একটা বিন্দু। এটাকে যদি আমরা পি যে কোনো একটা বিন্দু ধরি, পি এক্স ওয়াই, এবং এই এম এম প্রাইম হচ্ছে একটা নিয়ামক রেখা, এবং পি এম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। পি এমটা হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। তো আমরা জানতাম হচ্ছে যে এসপি সমান ইপিএম। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান ছিল হচ্ছে 1, এবার উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে ই এর মানটা হবে 0 is less than e is less than 1। তার মানে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হবে হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। তাহলে আমাদের সূত্র ছিল এসপি বাই পিএম সমান ই, এসপি বাই পিএম সমান ই। এখন ই এর মান যদি 0 থেকে 1 থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে এসপি সমান ই পিএম। এখন এখানে ই এর মানটা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তো কার মানটা এখন এখানে বড় হবে? এসপি বাই পিএম। তো অবশ্যই এসপির মান ছোট হবে, পিএম এর মান বড় হবে, কারণ ই এর মান অবশ্যই 1 থেকে ছোট হতে হবে। তো উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে বড় সংখ্যা থাকে, তাহলে হচ্ছে তার ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয়। কিন্তু যদি উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা থাকে, তাহলে তার ই এর মান, তার মান ভগ্নাংশের মান 1 থেকে বড় হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে এস থেকে পি এর দূরত্ব ছোট হবে এবং পি থেকে এম এর দূরত্ব বড় হবে। যাই হোক, এটা আমার আলোচনা না। আমার আজকের মূল আলোচনা, আজকের বলতে হচ্ছে এখনের মূল আলোচনা হচ্ছে আমাদের এই স্থানাঙ্কগুলো বের করা। তো আমরা জানি এসপি সমান ই পিএম। তো আমরা আপাতত এটা ভুলে যাই। তো আমাদের একটা রুলস আছে যেটা আমাদের সকলেরই জানা থাকতে হবে। পরাবৃত্তের উপরে ও উপবৃত্তের উপরে কোনো একটা বিন্দু, যেমন এই দেখুন, এই যে এস থেকে পি সংযুক্ত করলাম এবং S1 থেকে পি সংযুক্ত করলাম, এবং পি থেকে যদি S2 সংযুক্ত করি, ধরুন এটা S2 পর্যন্ত চলে গেছে, তাহলে এসপি প্লাস S1P প্লাস S2P এদের যোগফল সর্বদা এ প্রাইম এর সমান হবে, মানে তার বৃহৎ অক্ষের সমান হবে। সেটা এই পয়েন্টটা যদি, এই পিটা যদি এইখানেও থাকতো, সেই একই কথা, যে S1P প্লাস PS2 সমান হচ্ছে এ প্রাইম। আর এ প্রাইমের দৈর্ঘ্য আমরা দেখেছি হচ্ছে 2a। ঠিক আছে? তো অনুরূপভাবে এই একটা বিন্দু হচ্ছে, আরেকটা বিন্দু হচ্ছে পি, যেটা পরাবৃত্তের উপর অবস্থান করতে চায়। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে S1P প্লাস PS2 S1P প্লাস PS2 সমান হচ্ছে এ প্রাইম বলতে পারি। তো এ প্রাইম এর দৈর্ঘ্য হচ্ছে 2a। এবং এ প্রাইমের দৈর্ঘ্য যদি 2a হয় এবং ও তাদের মূলবিন্দু হয়, তার মানে হচ্ছে আমাদের S1P এবং PS2 এর দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য কি হবে? 2a হবে। এখন যেহেতু এরা এই দুটা রেখা S1P এবং PS2 এই পরাবৃত্তকে, উপবৃত্তকে মধ্য ভাগ বরাবর সংযুক্ত করেছে কিংবা এইখানে মিলিত হয়েছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে S1P সমান হচ্ছে এ, আবার S2P সমানও এ।
এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এই মান এবং এই মান পেলাম, তাহলে এটার মান মানে OS1 এবং OS2 এর মানও পেয়ে যাব। তো S1 এবং S2 হচ্ছে আমাদের উপকেন্দ্র। S1 এবং S2 এর মান মানে OS1 এর মান এবং OS2 এর দূরত্ব যদি পেয়ে যাই তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটাও পেয়ে যাব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করা। তো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে OP, ভূমি হচ্ছে OS1, অতিভুজ হচ্ছে S1P। তাহলে আমাদের লাগবে কি, ভূমিটা লাগবে। ভূমি হচ্ছে S1P। তাহলে আমরা বলতে পারি S1P হচ্ছে আমাদের ভূমি। S1P সমান অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার। হ্যাঁ, আচ্ছা, এখানে অতিভুজ স্কোয়ার সমান রুট ওভার পরে আনি। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এটা হচ্ছে ভূমি স্কোয়ার। S1P S1 OS1, ভুল করছি, S1P না। আচ্ছা, এই সূত্র দেই তাহলে এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে OP স্কোয়ার প্লাস OS1 স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি OS1 স্কোয়ার সমান S1P স্কোয়ার মাইনাস OP স্কোয়ার। S1P বলতে কি বোঝানো হচ্ছে, S1 থেকে P পর্যন্ত দূরত্ব আমরা দেখলাম কি A মাইনাস OP, O থেকে P পর্যন্ত দূরত্ব হচ্ছে B, তা এর উপর স্কোয়ার। অতএব আমরা বলতে পারি OS1 সমান রুট ওভার স্কোয়ার, যদি এই পাশে নিয়ে যায় A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তাহলে O থেকে S1 এর দূরত্ব হচ্ছে রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। এখন এই S1 বিন্দুটা অবস্থান করতে হচ্ছে x অক্ষের উপর এবং O থেকে S1 এর দূরত্ব রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে S1 এর স্থানাঙ্ক হচ্ছে রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ভুজ, আর কোটি হচ্ছে 0, যেহেতু x অক্ষের উপর অবস্থান করতেছে। এখন এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত সেই একই দূরত্ব। এটা যেহেতু পজিটিভ দিক, তার মানে S2 এর স্থানাঙ্ক বলবো হচ্ছে রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার 0, আর এটা হচ্ছে মাইনাস রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার 0। বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা আমাদের দুটি উপকেন্দ্রের স্থানাঙ্ক মান পেয়ে গেলাম। একটা মান দুটো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার 0। ওকে, তো আপাতত আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে সঙ্গে থাকুন, খুব দ্রুত আপলোড করা হবে। এবং কে আমি যে বোঝাচ্ছি এই বোঝানোর স্টাইল যাদের কাছে পছন্দ হচ্ছে তারা একটু কমেন্ট করুন, আমাকে ইন্সপায়ার করুন, আমি যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ, সাথেই থাকুন।